নমস্কার, ফোর্থ পিলার উইথ দ্য পিপলে স্বাগত। আজকে আমরা আলোচনা করব রাজ্যে মানে পশ্চিমবঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো যে সংশয় বিভ্রান্তি রয়েছে তা নিয়ে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিকের ক্ষেত্রে তাদের প্রথম বড় পাবলিক এক্সামিনেশন যেটাকে বলা হয়, সেটা এখনো সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পরীক্ষা হবে কি হবে না, হলে কবে হবে, কিভাবে হবে, কিছুই ছাত্রছাত্রীরা জানে না। জানানো সম্ভব নয়, এটা পরিস্থিতি চলছে। কেন্দ্রীয় বোর্ড এবং দিল্লির অন্য বোর্ডের পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে তাই যদি হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্ন মূল্যায়নটা কিভাবে হবে, পরবর্তীকালে উচ্চতর শিক্ষায় ছাত্রছাত্রীরা কিভাবে যোগ দেবে, যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে পড়তে যাচ্ছে, অন্য প্রফেশনাল কোর্সে যোগ দিচ্ছে, তাদেরই বা কি। অজস্র প্রশ্ন, উত্তর এখনো জানা নেই। এ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন শিক্ষক। আমাদের সঙ্গে রয়েছেন আহ, আমাদের সঙ্গে রয়েছেন শম্পা গাঙ্গুলি, বজবজের ম্যানুয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আমাদের সঙ্গে রয়েছেন অলকানন্দা ঘোষ। অলকানন্দা সোনারপুরে কামরাবাদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আমাদের সঙ্গে রয়েছেন সাউথ পয়েন্ট হাই স্কুলে পার্থপ্রতিম রায়, এবং রয়েছেন প্রবীণ শিক্ষাবিদ অশোকেন্দু সেনগুপ্ত। সকলকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। অশোকেন্দু বাবুর ভিডিওটা আশা করি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো যে প্রশ্নগুলো আমরা করলাম, এগুলো সবারই মানে একই প্রশ্ন, বারবার আলোচনা গুলো করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে সংক্ষেপে যারা শিক্ষক, তাদের কাছ থেকে জানতে চাইবো খুব সংক্ষেপে তাদের বক্তব্য যদি বলে যে এই একটা বিষয়, যে যদি পরীক্ষা না হয় তাহলে এদের মূল্যায়নটা কিভাবে করা হবে, তো পরীক্ষা হবে এরকম কোনো সম্ভাবনা তারা দেখছেন কি? যদি অলকানন্দা প্রথমে শুরু করেন। আমি প্রথমেই সুদীপ্তকে ধন্যবাদ জানাই। আজকে যদিও আমি 3টের সময় জানতে পেরেছি, তবুও এটা একটা আমার দুজন ক্লাসমেটকে সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। যে তো যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা, সেটা সত্যি খুব গুরুগম্ভীর বিষয়। এতজন ছাত্রছাত্রী, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, এবং দিল্লি বোর্ড এবং সিবিএসই বোর্ডের সাথে বা অন্য গভর্নমেন্ট স্কুলের অন্য প্রাইভেট যাদের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথে গভর্নমেন্ট স্কুলের, আমি যেহেতু গভর্নমেন্ট স্কুলে পড়াই, একটা বেসিক পার্থক্য আছে। যারা সিবিএসই বা দিল্লি বোর্ডের বা যারা আমাদের প্রাইভেট স্কুলগুলো, তারা সারা বছর একটা ইভ্যালুয়েশন করেন, এবং যেহেতু তাদের ক্ষেত্রে অনলাইনে ক্লাস করা এবং পরীক্ষাগুলোকে চালানো এটা খুব সুবিধে হয়। তার কারণ হচ্ছে যে আমরা সবাই জানি সেই কারণগুলো, যে গভর্নমেন্ট স্কুলে সবার কাছে সেই ইন্টারনেট বা স্মার্টফোন তার অ্যাক্সেসিবিলিটি নেই, এটা স্বীকার করতে হবে। তো এটা একটা বড় সমস্যা। সেই জন্য এই যে 2020-তে যে একটা এরকম একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সমস্ত কিছু বন্ধ, সবাই সবার থেকে বিচ্ছিন্ন, এই অবস্থায় স্বাভাবিকভাবেই স্কুলগুলো, আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো খুবই অসুবিধের মধ্যে পড়েছে, এবং এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারাও অসুবিধের মধ্যে পড়েছে। নানান রকম সমস্যা, পারিবারিক, সামাজিক, এর মধ্যে তাদের পরীক্ষা পাশ করতে হবে এবং উচ্চশিক্ষায় যেতে হবে। যেহেতু স্কুলগুলোতে এই ছোট ছোট ইভ্যালুয়েশনের মাধ্যমে তাদের একটা মান বিচার করা, এটা সম্ভব হয়নি আমাদের পক্ষে। তাই এখন এই যে পরিস্থিতিটা উদ্ভব হয়েছে, যে মাধ্যমিক হবে কিনা, হায়ার সেকেন্ডারি হবে কিনা, এবং কোভিড পরিস্থিতি এখনো কিন্তু এই এতদিনের লকডাউনের পরেও এখনো যে খুব উন্নতি হয়েছে তাও বলা যায় না। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন, তারপরে গতকাল একটা মিটিং হওয়ার কথা ছিল ইম্পর্টেন্ট, সেটা ক্যান্সেল হয়েছে। এর কি ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু একটা কথা ঠিক, যে পরীক্ষা ছাড়া তো অন্য কোনো বিকল্প নেই। যেহেতু আমরা এতদিন এরকমই একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসেছি, হঠাৎ করে এটার একটা বিরাট চেঞ্জ, এটা ভাবা যায় না। বা আমি জানি না কেউ ভেবেছেন কি না যারা শিক্ষা জগতের সঙ্গে যারা পলিসি মেকার, কিন্তু আমার মনে হয় যদি এরকম একটা ব্যবস্থা করা যায়, যে যেরকম ভাবে অনলাইনে অন্যান্য পরীক্ষাগুলো হচ্ছে, অনলাইনে কোয়েশ্চেন আসছে,
তারা পরীক্ষা লিখছে, যারা অনলাইনে লিখতে পারছে তারা লিখছে, যারা খাতায় লিখছে তারা লিখছে, এবং সেই খাতাগুলো যদি গার্জেনরা এসে সেই দিনই মেলে একটা ছবি পাঠিয়ে তারপরে যদি তারা সেই খাতাগুলো আমাদের স্কুলে দিয়ে যান, স্কুলে পৌঁছে দেন, সেক্ষেত্রে হয়তো অনেক আমাদের সবাইকে সেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থেকে খুব তৎপর হতে হবে এই বিষয়টাকে নিয়ে। কিন্তু আবার এটাও ঠিক যে এই যে চারিদিকের পরিস্থিতি, সেটার মধ্যে অন্য বছরগুলোতে আমরা যেরকম নিরাপত্তা, যেরকম গোপনীয়তা, সমস্ত কিছু রক্ষা করে আমরা চলি পরীক্ষা ব্যবস্থাটাকে, তাও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না হয়তো সবসময়। তো সেই জায়গাটা অনেকটাই হয়তো মেনটেন হবে না, কিন্তু তবুও একটা চেষ্টা করা যেতে পারে। এবং সেক্ষেত্রে ওই একই প্রসঙ্গ আসবে যে স্মার্টফোন এবং ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি, অনেকের কাছে রিচার্জ করার পয়সা থাকে না এবং সদ্য একটা ঘূর্ণিঝড়ের সাংঘাতিক দাপটের মধ্যে দিয়ে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুরের অবস্থা অত্যন্ত খারাপ। সেই সমস্ত জায়গাগুলোতে যদি কোনো বিশেষ ব্যবস্থা করা যায়, ক্লাবগুলো, স্কুল ঘরগুলো এগুলোকে ব্যবহার করে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটিটাকে ফ্রি করে দিয়ে যদি তাদের কাছে সেরকম একটা পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তাহলে হয়তো সেই রকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কোনো একটা সমাধান পেতে পারি, এটা আমার মনে হয়। মানে তোমার সাজেশন হচ্ছে, তোমার অলকানন্দা মত হচ্ছে পরীক্ষা নেওয়া, প্রশ্নটা রিমোটে, প্রশ্নটা দূর থেকে পৌঁছে দেওয়া, কিন্তু খাতাটা সত্যি সত্যি খাতায় তারা লিখবে যেরকম লিখতে, এবং খাতাটা আগে যেরকম হতো সেইভাবে খাতার মূল্যায়ন করা। শম্পা, আমি আপনার মত শুনতে চাই, আপনার কি মত? আপনার স্কুল একই ধরনের স্কুল আমার মনে হয়, যেখানে সাধারণ ছাত্রীরা পড়ে, তো একই সমস্যায় নিশ্চিত তারা। আপনার কি মত শম্পা? আনমিউট করুন প্লিজ আপনাকে নিজে। হ্যাঁ, আমি বজবজের একটা হাই স্কুলের, ম্যানুয়াল গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস। তো আমার ব্যক্তিগত মতও অলকানন্দাদির মতনই। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বাচ্চারা এতদিন সেই 2019 সালের শেষ ওরা পরীক্ষা দিয়েছিল, বার্ষিক পরীক্ষা। 2020 সালের মার্চ মাস থেকে তারা স্কুল আঙিনার বাইরে, আমরা তাদের পঠন পাঠনে সরাসরি যুক্ত করতে পারিনি। তো সেক্ষেত্রে নানাভাবে চেষ্টা করা হয়েছে, অ্যাক্টিভিটি টাস্ক ইত্যাদির মাধ্যমে তাদেরকে যাতে যতটুকু পঠন পাঠন করানো যায়। এবং যেহেতু বাংলা মাধ্যমের স্কুল, আমাদের স্কুলেও অন্যান্য অনেক স্কুলের মতনই অনেক ছাত্রী আসে, গার্লস স্কুল আমাদের, যাদের একটা স্মার্টফোন কেনার কোনো ক্ষমতা নেই। এমনকি কারো কারো এরকমও আছে যে এমনি ফোনও একটাই, হয়তো বাড়িতে ফোন, বাবা নিয়ে চলে যায়, কাজে বেরিয়ে যায় ইত্যাদি। ফলে ফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস খুবই অসম্ভব, খুব অল্প সংখ্যক ছাত্রী সেই পরিষেবাটা পেতে পারে। তো ক্লাসও সেই অর্থে সেভাবে হয়নি, অ্যাক্টিভিটি টাস্ক বলুন বা যতটুকুনি যা হয়েছে। এবারে কিন্তু তাদের তো একটা মানসিক প্রস্তুতি রয়েছে, ছাত্রীদের কথাই আমি বলছি, ছাত্রছাত্রীদের কথা। তারা তো একটা বড় পরীক্ষা দেবে, এই প্যান্ডেমিক সিচুয়েশন অতিক্রম করে বা এর মধ্যে থেকেই এরকম একটা তাদের মানসিক প্রস্তুতি, অভিভাবকদের এবং আমাদের শিক্ষকগুলোরও এরকম একটা মানসিক প্রস্তুতি যে তারা একটা বড় পরীক্ষায় বসবে, মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিক, দুটো পরীক্ষাতেই যারা যে পরীক্ষায় বসবে। সেটা যদি হঠাৎ করে স্তব্ধ করে দেওয়া, মানে স্থগিত করে দেওয়া হয়, বা অন্য কোনো মানে ইন্টারনাল মার্কিং এর মাধ্যমে যদি করা হয়, তাহলে আমি বলবো তাদের সঠিক মূল্যায়ন হবে না, আমার যেটা ব্যক্তিগত মত। তার কারণ হচ্ছে যে তারা এইট অব্দি আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোতে কোনো পাস ফেলের সিস্টেম নেই, অর্থাৎ সবাই পাস করে যায়। ফলে তারা পড়াশোনাতে অনেকটাই গাফিলতি করে। নবম শ্রেণীতে তাদের পাস ফেল চালু হয় এবং নবম শ্রেণীতে তাদেরকে অনেকটাই সচেতন হতে হয় পড়াশোনার জন্য। পিছিয়ে পড়া যেসব ছাত্রীরা রয়েছে, ছাত্রীরা রয়েছে, তারা কিন্তু নবম শ্রেণী থেকেই একটু জোর দিয়ে পড়াশোনার চেষ্টা করে। এবং এবার যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বলা হচ্ছে, যে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে যেটা করা হচ্ছে, সেটা যদি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলোতে, তাহলে আমার মনে হয় যে মূল্যায়নটা সঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। কিভাবে মূল্যায়ন করা উচিত? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে তাদের নবম শ্রেণীতে রেজাল্ট অনেকেরই খারাপ, তারা কি করে মূল্যায়নটা সম্ভব আপনার মতে কিভাবে মূল্যায়নটা হওয়া উচিত? আমার ধারণা যেটা মনে হয় যে স্কুলে তো মিড ডে মিলের জন্য আমরা গার্জেনদের ডাকছি, প্রত্যেক মাসেই তো আসছে অভিভাবকরা। তো স্কুলে যদি আমরা
বাচ্চাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারি, যার যার ওন সেন্টার, হোম সেন্টার যেটা, এবং যথেষ্ট কোভিড বিধি মেনেই, স্বাস্থ্যবিধি মেনেই আমরা যদি সেটা করি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো। যেখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি, সেখানে এমনটাও তো হতে পারে যে দুটো শিফটে পরীক্ষা হলো, ফার্স্ট হাফে একটা সেটের প্রশ্ন হলো, সেকেন্ড হাফে আরেকটা সেটের প্রশ্ন তাদের দেওয়া হলো, এরকম ভাবে যদি সম্ভব হয় সেই ইনফ্রাস্ট্রাকচার করে। কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় যে ছাত্রছাত্রীরা যদি নিজেদের একটা জানতে পারে যে তাদের স্ট্যান্ডটা কোথায়, সে 25 পাক, 50 পাক, 80 পাক, সে যেন খাতায় কিছু লিখে, তবে যেন সেই তার মূল্যায়নটা হলে সে যেন নিজে জানতে পারে যে আমি এই নম্বরটা পেলাম। মানে কারো দয়া দাক্ষিণ্যে নয়, বা কোনো রকমের একটা মানে অনিশ্চিত একটা, মানে কোন ক্লাসের ইভ্যালুয়েশনে হবে মার্কিং, এই ভিত্তিতে নয়, সে যেন কিছু খাতায় লিখে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিছু লিখে। এবং আমার যেটা মনে হয় যে যদি আমরা প্রতি মানে এতে যদি স্কুলে ব্যবস্থা করতে পারি ফাঁকায় ফাঁকায় করে, একটা কোভিড বিধি মেনে যে এক একটা বেঞ্চে দুজনের বেশি বসবে না এরকম ভাবে, তাহলে আমার মনে হয় এটা স্কুলেই ব্যবস্থা করতে পারলে ওন সেন্টারে সবচেয়ে ভালো। আর তা না হয়তো যেভাবে অনলাইনে পরীক্ষার ব্যাপারটা, মানে খাতা গার্জেনরা উনি যেরকম বললেন, সেটাও একটা হতে পারে, কিন্তু তার থেকেও আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে ওন সেন্টার হলেই সবচেয়ে ভালো হয়। অর্থাৎ তোমার কি মত? হ্যাঁ, আমি যদিও মাধ্যমিকের যে সিলেবাস বা কারিকুলাম যেটা রয়েছে মাধ্যমিক বোর্ডের, ক্লাস 8 পর্যন্ত যে কারিকুলামটা রয়েছে, সেই কারিকুলামের ক্লাস 8 পর্যন্ত ওদের কিন্তু কতগুলো কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের একটা পদ্ধতি কারিকুলামের মধ্যে আছে। যদিও সেটা কতটা হয় বাস্তবে সেটা একটা প্রশ্ন, কারণ এটা আধুনিক শিক্ষা পদ্ধতির মধ্যে অ্যাসেসমেন্টের ব্যাপারটা লাগাতারভাবে সারা বছর ধরে অ্যাসেসমেন্ট হবে, এটাই সবসময়তে বলা হয়ে থাকে। আর পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদও, মাধ্যমিক শিক্ষা পর্ষদও সেটাকে তারা চালু করতে চেয়েছেন, এবং তারা যে ধরনের পার্থ, নেট কানেকশনে কিছু সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না। পার্থ, নেট কানেকশনে কিছু সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না। পার্থ, আমরা পার্থর কাছে পরে আসবো। অশোকান্ত বাবু, আপনার মতটা শুনি। পার্থর কানেকশনটা সমস্যা হয়েছে, শোনা যাচ্ছে না। আপনি কি মনে করেন অশোকান্ত বাবু? আপনি আনমিউট করুন প্লিজ নিজেকে, আগে আনমিউট করতে হবে অশোকান্ত বাবু। এবার হয়েছে? হ্যাঁ, এবার বলুন প্লিজ। এই তো সবার কথা শুনলাম, পার্থ কথাটা পুরোটা শোনা হলো না, ওনার কিছু একটা সমস্যা হচ্ছে। যাই হোক, কেবল আমি এইটুকু বলবো যে পরীক্ষা নেওয়ার আগে কতগুলো তো বিষয় ঠিক করা দরকার। সেটা হচ্ছে কোভিডের যে প্রসঙ্গটা উঠলো, সেই কোভিডের আক্রমণ তো এখনো শেষ হয়নি এবং আরো বেড়েই চলেছে মনে হচ্ছে। বিশেষ করে যেটা অলকানন্দা বললেন যে দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরের ঝড়ের ফলে, পূর্ব মেদিনীপুরে ঝড়ের ফলে পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। সেখানে নেট কানেকশন ইত্যাদি সমস্যা হচ্ছে ঠিকই। আমি আপনাদের একটু মনে করিয়ে দিই যে আমরা যারা অতীতে পড়াশোনা করেছি তাদের এই নকশাল আমলে কেউ অন্যভাবে নেবেন না দয়া করে। 2 বছর নষ্ট হয়েছিল, তাই সত্ত্বেও তো আমরা এগিয়ে যেতে পেরেছি বলে আমার ধারণা। আমি না পারলেও অনেকেই এগিয়ে গেছেন। তা যদি তাদের এখন এই পরিস্থিতিতে বলা হয় যে তোমরা একটু অপেক্ষা করো, তাহলে আমার মনে হয় না মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে যাবে। তার আগে স্কুলগুলো খোলা দরকার। না খুলে পরীক্ষা নেবেন কি করে আমি জানি না। অবশ্য শ্রীমতী গাঙ্গুলি কিছু সম্পাদক কিছু বললেন, পরামর্শ দিলেন। আমার মনে হয় না এগুলো খুব বাস্তবসম্মত হবে, যে ছেলে মেয়েদের খাতা দেখে নম্বর দেওয়া। তার চেয়ে স্কুলে স্কুলে হেডমিস্ট্রেস এবং হেডমাস্টার মশাইরা যদি এগিয়ে আসেন, তারা তাদের ছাত্রছাত্রীদের নিজেদের মতো করে অ্যাসেস করে নম্বর পাঠাতে থাকেন, তাহলে বোধহয় ভালো হয়। তারা তো এতদিন ধরে পড়িয়েছেন, তারা জানেন কোন ছাত্র কি
পেতে পারে, কোন ছাত্রী কি পেতে পারে, সেরকম ভাবে নম্বর পাঠিয়ে দিন না। আর সব বিষয়ে পড়াশোনার এত চাপ রয়েছে ছেলে মেয়েদের উপরে যে তারা পড়াশোনা তো করতেই পারছে না, তাদের জোর করে পড়াশোনা করতে করিয়ে দেওয়া, পরীক্ষায় বসানো কি ঠিক হবে? আমার মনে হয় পরীক্ষা বাতিল করাটাই ঠিক। এবং তার আগে স্কুল এখানে পরীক্ষা নেওয়ার জন্য স্কুলগুলোতে ছেলে মেয়েদের আনতে হবে, শিক্ষকদের আনতে হবে, শিক্ষিকাদের আনতে হবে। তাদের জন্য তাদের কোভিড ভ্যাকসিনেশনটা খুব জরুরি, সেটা হওয়া দরকার। সেটা না করে যদি জোর করে তাদের আনা হয় তাহলে আবার কোনো বিপর্যয়ের মুখোমুখি আমরা হতে পারি, এটা ভেবে দেখা দরকার। এখন উচ্চশিক্ষার্থী যারা যেতে চান তাদের কি হবে? কিন্তু অশোকেন্দ্র বাবু, আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি জিজ্ঞেস করছি যে আপনি যে বলছেন পরীক্ষা পিছিয়ে দেওয়া, মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার কথা বলছেন, যেটা যে নকশাল আমলের সঙ্গে আপনি তুলনা করলেন, ঠিকই একটা সেরকম অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। কিন্তু এটা ছাত্রছাত্রীরা যেভাবে ভাববে আর কি, অন্য বোর্ডে সিবিএসই, আইসিএসসি সেই সব বোর্ডে পরীক্ষা হয়ে গেল, সেই সব বোর্ডের ছেলে মেয়েরা তারা তো ভর্তি হয়ে যাবে উচ্চতর শিক্ষায়, কলেজে। উচ্চ মাধ্যমিক যদি আমাদের এখানকার ছেলে মেয়েরা পাস না করেন, তাদের কলেজই বা তাদের কিভাবে ভর্তি নেবে? এই সমস্ত সমস্যা তৈরি হবে না যদি একটা প্যারিটি না আনা হয় দুটো সবগুলো বোর্ডের মধ্যে? নিশ্চয়ই সমস্যা তৈরি হতে পারে। যদি অন্য বোর্ডের পরীক্ষাগুলো হতে থাকে আর আমাদেরটা বন্ধ থাকে তাহলে নিশ্চয়ই সমস্যা হবে। তবে আমার আবেদন বা আমার ধারণা, একই সঙ্গে যদি সবাই মিলে বসে সিদ্ধান্ত নেন যে সব পরীক্ষাই আপাতত স্থগিত থাক, সব রকম পরীক্ষা স্থগিত রেখে আসুন আমরা নতুন করে ভাবি, নতুন করে ছেলেমেয়েরা যাতে বিপদমুক্ত পরিস্থিতিতে স্কুলে আসতে পারে তা দেখুন। আর আরেকটা কথা সম্পাদি বললেন যে সবাই মিলে বসে, তো অশোকেন্দু সবাই মিলে বসে এই এই যে ভয়ানক দুর্যোগ গেল, সেই ত্রাণেই তো সবাই মিলে একসঙ্গে বসা যাচ্ছে না। পরীক্ষার জন্য সবাই মিলে একসঙ্গে বসবে, এতগুলো রাজ্য কেন্দ্র, এটা খুব কঠিন ব্যাপার হয়ে গেল। সম্ভব কি? হ্যাঁ সম্ভব, নিশ্চয়ই। এতগুলো ছাত্রছাত্রী, দেখুন আপনি যা বলছেন এতগুলো রাজ্য কেন্দ্র, এইগুলো সংখ্যা যোগ করলেও যা হবে তার চেয়ে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি, প্রায় 10 লক্ষ বা সব রাজ্য মিলিয়ে প্রায় 1 কোটি ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। তাহলে সব রাজ্য মিলিয়ে যদি প্রতিনিধি নিয়ে আলোচনায় বসা যায় তাহলে আমার মনে হয় না যে সংখ্যাটা 200-300-র বেশি হবে। আমরা এরকম অনলাইনেই না হয় আলোচনা করে নেবো। আপনি বলছেন সব রাজ্য মিলিয়ে এবং কেন্দ্র সরকার মিলিয়ে একটা সিদ্ধান্ত হওয়া উচিত, সেটা আদর্শ ভাবে নিশ্চয়ই হয়তো সম্ভব। বাস্তবে কতটা সম্ভব আমার খুবই সন্দেহ আছে। যাই হোক, একটু পার্থর কাছে, এই পার্থ তোমার কথা আমরা তখন শুনতে শুনতে কেটে গেল, আর তোমার লাইনটা কেটে গেছিল, তোমার মতটা কি আমরা শুনতে চাই? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে বাচ্চারা যারা এবার মাধ্যমিকের জন্য, যাদের মাধ্যমিক দেওয়ার কথা, তো তারা যতদিন 8 অবধি পড়েছে তখন তাদের একটা সারা বছর ধরে একটা মূল্যায়নের একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাদের যাওয়ার কথা ছিল। অন্তত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যা ইভ্যালুয়েশনের নিয়ম কানুন সেই অনুযায়ী তাদের যাওয়ার কথা। ফলে সেই রেকর্ডটা স্কুলের কাছে নিশ্চয়ই রয়েছে। তো তার সাথে আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের একটা টেস্ট পরীক্ষা বলে একটা পরীক্ষা হতো, যেটা ভিত্তিতে আমরা পরীক্ষা দিতে পারতাম মাধ্যমিক। তো এখন এবছর সেটা হয়েছে কিনা বা হওয়া সম্ভব কিনা সেটা তো প্রশ্ন উঠছেই, হয়নি। এখন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ক্লাস 8 পর্যন্ত সে যা লেখাপড়া করেছে তার মূল্যায়নের ভিত্তিতে একটা ক্লাস 10-এর মূল্যায়ন, এটা তো খুব বিজ্ঞানসম্মত হতে পারে না। ফলে আর অন্যদিকে যেটা ব্যাপার সেটা হচ্ছে অনলাইন পরীক্ষা ব্যবস্থা। এটা সত্যি কথা বলতে কি আমাদের দেশে অনলাইন শিক্ষা ব্যবস্থাটাই একদম একটা ডিভাইড তৈরি করে, একটা বর্ণাশ্রম প্রথা তৈরি করে। হ্যাঁ, এটা একটা ডিজিটাল ডিভাইড এত পরিমাণে আছে যেটা প্রচুর ছেলে মেয়েকে এই লেখাপড়ার জগৎ থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে, এবং এটা বাস্তবে ঘটছে। আমরা যা খবরাখবর চারদিক থেকে পাচ্ছি, প্রচুর ছেলে মেয়ে তারা বঞ্চিত হচ্ছে, লেখাপড়ার কোনো সুযোগ পাচ্ছে না, এবং এটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের যে পোষিত স্কুলগুলি আছে তাদের ক্ষেত্রে
একটা কোনোভাবে যদি একটা পরীক্ষার ব্যবস্থা মানে কোনোভাবে যদি করা যায়, মানে যেটাকে আমরা অন্তত মানে একটা পরীক্ষা পরিপূর্ণভাবে না হলেও, সম্পূর্ণভাবে না হলেও, যেটা বলছিলেন অলোকানন্দা বা শম্পা বলছিলেন যে এদের কিন্তু স্কুলে মিড ডে মিলের যে খাবার সেটা নেওয়ার জন্য আসতে হয়। ফলে আমরা যদি এটা অন্তত করতে পারি, তার কাছে যদি বাবা মায়েরা আমরা যদি তাদের কাছে একটা প্রশ্নপত্র পৌঁছে দিয়ে বলি যে তোমরা এই প্রশ্নপত্রটি উত্তর করে তোমরা আমাদের কাছে দেবে, কখন শুরু করেছো কখন শেষ করেছো, হ্যাঁ সেইটা তার মধ্যে লেখা থাকবে। এবং এটা মধ্যে অনেক রকম প্রশ্ন উঠতে পারে, সে অন্যের দেখে লিখেছে কিনা, বই দেখে লিখেছে কিনা, হ্যাঁ প্রশ্ন উঠবে। প্রশ্নটা হচ্ছে যে এইটা আমার মনে হয় আমরা যদি প্রশ্নপত্র এমন ভাবে তৈরি করি, সেক্ষেত্রে সেটাও প্রচলিত পথ, সেটাও কোনো মানে আমাদের অপ্রচলিত কোনো পথ নয়। আমরা সেই ধরনের যদি প্রশ্নপত্র ডিজাইন করতে পারি, আমার মনে হয় যে তারা বাড়িতে বসে সেই পরীক্ষা দিয়ে তারা 2-3টে বই দেখেও যদি উত্তর লিখে তারা দেয়, আমরা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যথেষ্ট পরিমাণ তাদের সেই ক্যাপাবিলিটি আছে যারা তার ভিত্তিতে সেই বাচ্চাটির কে মূল্যায়ন করতে পারবেন। এই কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এইভাবে আইসোলেশনের মধ্যে থেকে তারা কে কতটা উত্তর দিতে পারলো তার মূল্যায়নের যথেষ্ট সুযোগ এখানে থাকবে। তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার নিজের ধারণা যে এইটা একটা পদ্ধতি হতে পারে যেখানে প্রশ্নপত্র তার বাড়িতে পাঠিয়ে দিয়ে এবং নিজের স্কুলই তার বাচ্চাকে ইভ্যালুয়েট করলো, তার স্টুডেন্টকে ইভ্যালুয়েট করলো, বাইরের লোকের দরকার হলো না। বা এটা হতে পারে যে একই জেলার ক্লাস্টার অফ স্কুলস করে 3-4টে স্কুল মিলে এরা এদেরটা ইভ্যালুয়েট করলো, ওরা ওদেরটা ইভ্যালুয়েট করলো, গোছের কিছু একটা সিস্টেম যদি তৈরি করা যায়। আর ইভ্যালুয়েশনের একটা মান কি করে ঠিক হবে সেটাও ঠিক করে দেওয়া, যে এই প্রশ্নকে ইভ্যালুয়েট করার সময়, নম্বর দেওয়ার সময় আমরা কোন কোন দিক খেয়াল রাখবো যাতে এরা সর্বভারতীয় ক্ষেত্রে ছেলেমেয়েদের সাথে যাতে পিছিয়ে না পড়ে। তো আমার মনে হয় এইভাবে একটি মেকানিজম তৈরি করা যায়। আমাদের রাজ্যে শিক্ষাবিদদের যে তাদের যে মান সেটা সারা দেশের তুলনায় আমি মনে করি আজও যথেষ্ট উঁচুতে। ফলে তারা যেটা চিন্তা করে বের করতে পারবেন সেটা কোনো অংশে সারা পৃথিবীর বিচারে কোনো অংশে সেটা খাটো হবে না বলেই আমার বিশ্বাস। কিন্তু নিজেদের শিক্ষকরাই মানে স্কুলের শিক্ষকরাই শিক্ষক শিক্ষিকারাই যদি ছাত্রছাত্রীদের মূল্যায়ন করেন, সেটা কি ব্যাপারটা খুব গ্রহণযোগ্য হবে? মানে আদর্শ হওয়া উচিত, কিন্তু না আসলে ব্যাপারটা হচ্ছে কি এটা হ্যাঁ সিবিএসই বোর্ডে তো এই অপশনটা থাকতো এক সময় যে ও স্কুলের পরীক্ষাটা অপ্ট করছে না বোর্ডের পরীক্ষাটা অপ্ট করছে। সেখানে তো স্কুলের পরীক্ষা দিয়ে তাকে যে সে যে নম্বরটা পেত সেটার ভিত্তিতে তার মূল্যায়ন হতো এবং সে পরবর্তী ক্লাসে ভর্তি হতো। প্রথম যে বোর্ড পরীক্ষাটা 10-এর পরীক্ষাটা সেটা তো সেভাবে দেওয়ার একটা সুযোগ ছিল। এখানে যেহেতু বোর্ডের পরীক্ষা না দিয়ে স্কুলের পরীক্ষা দিয়ে পাস করা যেত। এবং এই পরিস্থিতিতে স্কুলের টিচাররা একটা স্টুডেন্টকে যতটা চিনবেন ততটা তো বাইরের পক্ষে যেতে গেলে অনেক সমস্যা, অনেক জটিলতা তৈরি হবে। সেই তার থেকে এই বছর, এই 2 বছর এটা আমরা ভাবতেই পারি, যেটা অশোকেন্দুরাও বললেন। আমার একটা মনে হয় এটা অলোকানন্দা যেটা বলছেন তাকে সমর্থন করে আমি বলছি সুদীপ্ত, সেটা হচ্ছে যে আসলে মূল্যায়নের বিষয়টায় আমাদের এই যে আমরা একটা তথাকথিত নিরপেক্ষ মূল্যায়ন যেটা বলে আমরা মনে করি, এটা কিন্তু সবসময় তো আমি মনে করি না সঠিক মূল্যায়ন। কারণ হচ্ছে যে এই যে একটা পার্টিকুলার দিনে একটি পরীক্ষা হবে এবং তাই নিয়ে সাজো সাজো রব, মন্ত্রী শান্ত্রী সবাই তারা শুভেচ্ছা জানাচ্ছেন, এখানে ওখানে সমস্ত ব্যানার ফেস্টুন পড়ে গেছে, শুভেচ্ছা জানাই, রাস্তায় নেমে পড়েছে রাজনৈতিক দলের কর্মীরা, তারা জল দিচ্ছে করছে। এটা তো কোনো একটা পরীক্ষা, একটা বিশেষ দিন, বিশেষ কয়েকটি ঘন্টা, তার মধ্যেই তার বিচার হবে, এটা তো কোনো বিজ্ঞানসম্মত উপায় হতে পারে না। যে স্কুলে বাচ্চাদেরকে শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে দেখছেন তার ছোট থেকে বড় হয়ে ওঠার যে প্রক্রিয়া, ফলে সেখানকে তার মূল্যায়নটি প্রকৃত অর্থে হওয়া সম্ভব। অনেক কিছু থাকে যেটা এই মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখে সেই বাচ্চাটিকে, সেই ছাত্রটিকে হয়তো পুরোপুরি সেই এক্সামিনার বুঝতেই পারেন না। আমাদের পক্ষে সেই রকম প্রশ্ন করা সম্ভবই নয়, আমরা সেই রকম প্রশ্ন বানাতেও শিখিনি। ফলে কি হয়,
তার ভেতরে যদি কোনো সৃজনশীলতা থাকে, তাকে প্রতিদিন যারা দেখেছেন তারা কিন্তু, আমি নিজে এটা মনে করি যে এই তথাকথিত যে নিরপেক্ষতার যে যুক্তিটা, এটা এখানে আমি মানতে পারি না। আমার মনে হয় যে দর্শক এই মুহূর্তে বলছেন যে তিনি সরকারি তরফে মানে পাবলিক এক্সামিনেশন যেখানে তারই পক্ষপাতী আর কি, সেটা কথা তিনি বলছেন। তুমি বলছো আমার এটা যে নেসেসারিলি শ্রেষ্ঠ উপায়, সেটা তোমার মতে নয়? না না, এটা একটা উপনিবেশিক একটি ধারণা। এটি মানে উপনিবেশিক ধারণার বশবর্তী হয়ে কেরানি তৈরি শিক্ষা ব্যবস্থা আমরা আজও তাদের অধীনে পড়ে গেছি। তাই আমরা এই সমস্ত সরকারি তরফে পরীক্ষা নেওয়া গোছের এইসব ভুল ধারণার মধ্যে আজও পড়ে আছি। থাকবে আমাদের দেশে, এটা এখনো থাকবে, কিছু করার নেই। না, এটা নিয়ে হয়তো বিতর্ক চলতে পারে, কিন্তু এই বছরটা তার যে পরিস্থিতি, সেটা যদি আমরা গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে বিচার করি, এটা কিন্তু অনেক ধরনের সমস্যার মধ্যে দিয়ে বাচ্চারা যাচ্ছে। বিশেষ করে মেয়েদের স্কুলে আমরা তো জানি যে সবার ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে স্টে অ্যাট হোম, বি সেফ, এসব অনেক কথা বলছি, কিন্তু সত্যি সত্যি কিন্তু হোমে বাচ্চারা যে সবসময় সেফ তা কিন্তু নয়। এটা আমরা আমাদের এই ধরনের স্কুলগুলোতে এই অভিজ্ঞতাগুলো আছে। অনেক পেরেন্টস আছে যারা বাচ্চাকে কিন্তু বাড়িতে থাকলে তাদের অনেক ধরনের পীড়নের মধ্যে দিয়ে তাদের যেতে হয়, এবং মেয়েদের ক্ষেত্রে তাদের প্রচুর মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের কাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারা পাচার হয়ে যাচ্ছে। এটা আমাদের সোনারপুর অঞ্চলে এটা একটা সাংঘাতিক প্রবলেম। সোনারপুর অঞ্চল শুধু নয়, গোটা সাউথ 24 পরগনা, কারণ সোনারপুরটা মোটামুটি একটা গেটওয়ে, মানে সব দিকে কমিউনিকেট করা যায়। তা এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে বাচ্চারা যাচ্ছে। তারপরে অনেক বাড়িতে কোনো রোজগার নেই, তারা কিভাবে দিনাতিপাত মানে প্রতিদিনের জীবন পাত করছে, জীবন যাপন করছে, সেটা সাংঘাতিক ভাবে মানে তাদের কোনো বাড়িতে কোনো রোজগারের লোক নেই, তাদের দুবেলা খাওয়াটা ঠিক মানে নয়, শিওর নয় যে সে বিকেলবেলা আবার রাত্রিবেলা খেতে পাবে কিনা। তাদের ডিপ্রেশন হচ্ছে, নানান রকম মানসিক অবসাদের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, এবং সেরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মানে আমি আমাদের স্কুলে অনেক স্টুডেন্টকে জানি যাদের বাবারা ট্রেনে হকারি করতেন, তাদের আজকে পুরোপুরি রোজগার বন্ধ, তারা তরকারি বিক্রি করছেন গাড়ি নিয়ে নিয়ে। এই অবস্থাতে একটা বাচ্চাকে সঠিকভাবে মূল্যায়ন করা গেল কিনা পাবলিক এক্সামিনেশনে, কি দরকার? একটা বছর না হয় আমার জীবন থেকে গেল, একটু অন্যরকম হলো। কিন্তু তার মধ্যে তুমি মনে করছো অলকানন্দা যে ওকে একটা বাচ্চাটাকে শিক্ষা ব্যবস্থা, তুমি যেটা বলছো আর কি, তার যেটা আসছে, বাচ্চাকে শিক্ষা ব্যবস্থাকে যুক্ত করা, স্কুলের সঙ্গে তার সম্পর্ক বাড়ানো, লেখাপড়া যাতে না ছেড়ে দেয়, অকালে যাতে বিয়ে না হয়, সেগুলো তুমি বলছো অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষার নম্বর ফেব্রুয়ারি থেকে যে কদিন ক্লাস হয়েছিল, আমরা দেখেছি যে আমাদের স্কুলের ভালো ভালো মেয়েরা পর্যন্ত তারা সমস্ত ভুলে গেছে, তারা মনোসংযোগ করতে পারছে না ক্লাসে, তারা একদম ভুলে গেছে সমস্ত কিছু, তাদের ভীষণ চেহারা খারাপ হয়ে গেছে, তারা খুব চাইছে স্কুলে আসতে, এই জিনিসগুলো তারা চাইছে। এখন সত্যি পরিস্থিতি সেরকম নয়, অনুকূল নয়, আমরা তাদের স্কুলে আনতে পারছি না, কিন্তু একটা মূল্যায়ন তাদের করা দরকার, সেটা যেভাবেই হোক। সেটা শিক্ষাবিদরাও ভাবুন, আমরা সবাই মিলে ভাবি, যেটা অশোকদা বললেন যে সমস্ত রাজ্য মিলে যদি বসা যায়, বিশেষ প্রতিনিধি গঠন করে, আমাদের যেরকম স্টেটে মুখ্যমন্ত্রী কালকে গঠন করলেন, সেরকম ভাবে যদি আপনার মতে শুনি অলকানন্দা যেটা বললেন, সেটা খুবই গুরুতর বিষয়। মানে সেখানে তো পরীক্ষায় যে কত নম্বর পেলো, নিশ্চয়ই একদম শিক্ষার তো সম্পূর্ণ দুটো দিক আছে। অলকানন্দা একটা বিষয় উল্লেখ করলেন, একটু আগে আরেকজন দর্শক যিনি প্রশ্ন করছিলেন একদম সম্পূর্ণ অন্য, মানে ঠিক বলে স্পেকট্রাম একদম সম্পূর্ণ অন্য দিক আর কি, দিক। তিনি জিজ্ঞেস করছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদেশে যাবে তাদের কি হবে। আমি অরুণিতাকে এটাই বলবো, অরুণিতা দেবীকে, যে এটা খুব সামান্য কিছু সব ছাত্রছাত্রীর সমস্যা, তাদের কাছে খুবই গুরুতর সমস্যা, কোনো সন্দেহ নেই, তার সমাধান নিশ্চয়ই হওয়া উচিত। কিন্তু আমরা সমস্ত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রীর কথা যখন আলোচনা করছি, এরা সংখ্যায় অতি সামান্য। এদের কথাটা একটু পরে ভাবলেও চলবে। এটা বলছেন সম্পা, আপনার মত শুনতে চাই। অলকানন্দা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, শিক্ষার সঙ্গে যুক্ত রাখা তাদের, এটাই একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমিও ওনার সাথে একেবারেই সহমত। আমাদের বাংলা মিডিয়াম যে সমস্ত স্কুলগুলোতে আমরা দেখি, বেশিরভাগ ছাত্রছাত্রী এখন দীর্ঘদিন স্কুলের বাইরে থাকার জন্য
তারা প্রচুর ড্রপ আউট হয়ে যাচ্ছে, মানে স্কুল ছুট হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, মানে তাদের নানাভাবেও তাদের ধরে রাখা যাচ্ছে না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে স্কুলের সাথে সরাসরি। কিন্তু আমার এতৎসত্ত্বেও আমার মনে হয়েছে যে তারা যতটুকুনি পড়াশোনায় তাদের আমরা উৎসাহিত করতে পেরেছি বা যতটুকুনি পড়াশোনার সাথে যোগাযোগ রাখতে পেরেছি, যদি আমরা কোনো একটা মূল্যায়ন না করি তারা কিন্তু আরো বেশি হতাশা ভুগবে। কেননা আমাদের যে পরীক্ষা শিক্ষা ব্যবস্থা বিদেশে অন্যরকম হয়, কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থার সাথে আমরা আপা মাওরা এতদিন ধরে জড়িত, সেই শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সুতরাং পরীক্ষা না নিলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের দেশে দাঁড় করানো খুব কঠিন। এটা আমার যেটা মনে হয় যে একটা পরীক্ষা যেটা, এবং বড় পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন একটা নির্ণায়ক পরীক্ষা, তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, এগুলো আসছে। সেই পরীক্ষাগুলোই যদি তাদের বসতে একটা, সে খাতায় লিখে কিছু উত্তর লিখলো, সে নিজে জানলো যে আমি আমার কৃতিত্বে এই নম্বরটুকু পেয়েছি, এইটুকুন যদি তার মধ্যে না আসে, এই পরীক্ষা ব্যাপারটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি বলবো আমাদের পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো, তাতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী ক্ষেত্রে শিক্ষার পদ্ধতি পাল্টালে সেটা হতে পারে অন্যরকম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য মূল্যায়নটা খুবই জরুরি। এবং আমি তো আমার মতটা যেটা বলেছিলাম সেটাতেই আমি বেশি, মানে আমার মনে হচ্ছে সেটাই সবচেয়ে বেশি সব দিক থেকে, তার স্টুডেন্ট, অভিভাবক সকলের ক্ষেত্রে, যে যার যা পাওয়ার যোগ্য, অন্তত সে 45 নম্বরের পরীক্ষা হোক, 90-তে হোক, যা হয় হোক, কিন্তু একটা পরীক্ষা হোক। এবং সেটা যদি, মানে ছাত্রছাত্রীরা যে বাইরে বেরোচ্ছে না এমনটাও তো নয়, তাদের কিন্তু দেখা যাচ্ছে তারা টিউশনেও পড়তে যাচ্ছে, বাইরেও বেরোচ্ছে, সব জায়গাতেই বেরোচ্ছে। হ্যাঁ, অনেক সময় মানে বারণ করা সত্ত্বেও তারা মিড ডে মিলেও অনেক সময় দেখা যায় তারা চলে আসছে। কেমন তাহলে আমাদের যদি পরীক্ষাটা এইভাবে সমস্ত কোভিড বিধি মেনে করা যায়, আর যেটা অলকানন্দাদি বললেন যে হ্যাঁ খাতা দেখার ব্যাপারটা স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিশ্চয়ই সেটা দেখতে পারে, কিন্তু তাহলে মানে আইসিএসসি বোর্ডে সেটা হয়েছে, কিন্তু সেটা তাহলে তাকে সেই স্কুলে ভর্তি হওয়ার ব্যবস্থা আছে আর কি। মানে আইসিএসসি বোর্ডে যেটা হচ্ছে যে তারা 11-এ সেইখানেই পড়বে, কিন্তু মাধ্যমিকে তো অনেক সময় তারা স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে ভর্তি হতে চায়। তো সেটা পরে বিবেচনা করলেও হবে, মানে সেটা শিক্ষাবিদরা রয়েছে, বোর্ড রয়েছে, যে কারা খাতা দেখবে। সেটা আগে আমার মনে হয় মূল্যায়নটা ভীষণ জরুরি, সেভাবে হোক। এবং ছাত্রছাত্রীদের নিজেদেরও একটা জাজমেন্টের জায়গা রয়েছে যে হ্যাঁ আমি এই পাবার যোগ্য, আমি 25 পাবার যোগ্য, এই বিষয়ে কি 50 পাবার যোগ্য। পরবর্তী ধাপে সে যখন উচ্চ মাধ্যমিক পড়বে বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যখন হায়ার এডুকেশন যাবে, সে তো বিভ্রান্ত হয়ে যাবে যদি একটা পরীক্ষাই না হয় সে কোন বিষয়ে তার সিলেকশন করবে। সে তো তার নিজের জাজমেন্টই করতে পারবে না যে আমি কোনটায় কি নম্বর পেতে পারতাম, নিজেই কোনো জাজমেন্ট করতে পারবে না একটা মূল্যায়ন না হয় যে আমি এই বিষয়ে এইটা। অনেক সময় দেখা গেছে তাদের হয়তো সায়েন্সে ভালো নম্বর পেয়েছে, মূল্যায়ন করা সত্ত্বেও সায়েন্সে ভালো নম্বর পেয়েছে, গার্জেনের প্রেশারে বা তার ইচ্ছা হয়েছে সে সায়েন্স নিল, দেখা গেল উচ্চ মাধ্যমিকে গিয়ে সে সায়েন্স নিয়ে পড়তে পারল। তাহলে এখানে যদি কোনো মূল্যায়নই না করা হয় তাহলে সে তো আরোই নির্ণয় করতে পারবে না যে সে তার কোন বিষয় নিলে তার জাজমেন্টটা ঠিক হবে, কোন বিষয় তার পড়া উচিত, বা ভবিষ্যতের কেরিয়ারে সে কোন দিকে। আপনার মতে কোনো না কোনো একটা পরীক্ষা নেওয়া উচিত কাগজের খাতায় লিখে, তারপর তার মূল্যায়নটা বোর্ডও করতে পারে, স্কুলও করতে পারে। সে বিষয়ে আপনার খুব বিশেষ কিছু মানে আপনার মত, নির্দিষ্ট মত হলেই হলো আর কি। পরীক্ষাটা আপনার মতে না, যেটা পার্থবাবু বললেন সেটাও হতে পারে, ক্লাস্টার অফ স্কুলকে নিয়ে করা যেতে পারে, বা বোর্ড যেরকম সিস্টেমে খাতা দেখার সিস্টেম করে সেরকম করে আমরা খাতা সংগ্রহ করে খাতা দেখলাম, সেটাও হতে পারে। মানে এটা আমার মনে হয়েছে। এখন মানে আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভোট প্রক্রিয়াটা হলো, এইটাতে তো প্রচুর লোকের সমাগম হলো, প্রচুর মানে একটা মিটিং মিছিলের জন্য প্রচুর এটা একটা ইয়ে হলো। তাহলে এটার জন্য যদি সরকারি তরফে এত বেশি একটা আয়োজন করা যেতে পারে, তাহলে পরীক্ষা সিস্টেমটার জন্য একটু ইনফ্রাস্ট্রাকচারটা আরেকটু কোভিড বিধি মেনে আরেকটু অন্যরকম সিস্টেমে, তার জন্য তো পোলিং পার্সোনালদের জন্য অনেক ট্রেনিং দেওয়া, অনেক কিছু করা হলো। তাহলে আমাদের এই পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে এটা ওতপ্রোতভাবে এবং একটা প্রধান একটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের মনে হয়, তো সেটা করে যদি এটা সরকারি তরফ থেকেই একটা করা হয় ভালো হয়। সেটা যে আরো ইনফ্রাস্ট্রাকচার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে অনেক আলোচনা আছে। মানে ভোটকে যতটা গুরুত্ব দেওয়া হয় পরীক্ষাকে ততটা দেওয়া উচিত কিনা, দিলে কে দেবে, কারা দেবে। আছে না স্টুডেন্টদের যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারা কোথায় ভর্তি হবে, কি হবে, এটা একটা যদি একটা গড় নম্বর বসিয়ে দেওয়া হয় স্কুলগুলোর থেকে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবেটা কি করে? সারা 2020-তে কোনো পরীক্ষাই হয়নি,
কোনো পরীক্ষাই হয়নি সেভাবে। তাহলে নবম শ্রেণীর ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে বা এই যে ভিত্তিতে যদি ঠিকই, এবং দর্শক যে প্রশ্ন আমার করছেন মনে হয় না সেটা সঠিক আপনি মূল্যায়ন। পরীক্ষার পক্ষপাতী বোঝা গিয়েছে, সম্পদ ভালো। একজন দর্শক যিনি প্রশ্ন করছে এ বিষয়ে ফেললাম, আমি একটু অশোকেন্দু বাবুর কাছে যেতে চাই। উনি বলছেন পরীক্ষা নেওয়া ঠিক তো হয় না, ক্লাস না হয়, ক্লাসই তো হয়। শিক্ষকরা যদি গিয়ে পড়াতেন, ছোট ছোট গ্রুপ করে পড়ায় গিয়ে, এটা ওনার একটা সাজেশন, ওনার পরামর্শ, তাহলে হয়তো একটু শিক্ষকদের সঙ্গে ছাত্রদের পরামর্শ থাকতো, আমি চাই সংযোগ কিছু থাকতো। আমি জানি না এরকম না, কোথাও এরকম হয়েছে কিনা। চেষ্টাও কিন্তু করেছেন শিক্ষকরা। হ্যাঁ, প্রশ্ন যেটা ছিল সেই বিষয়ে আমি আসি। ক্লাস নেওয়াটা সত্যি ভীষণ ভীষণ রকমের ক্ষতিকারক দিক হয়েছে। পরীক্ষা নেওয়ার চেয়েও জরুরি সমস্যা হয়েছে ক্লাস নেওয়াটা। কিন্তু ছেলেমেয়েরা গিয়ে গ্রুপে ভাগ করে পড়াবে, এটা বোধহয় বাস্তবসম্মত নয়। আর সম্পাদি যেটা বললেন যে ভোটের সময় তো আমরা করেছি, ভোটের সময় যেটা করা হয়েছে সেটা কোভিড বিধি কি সম্পূর্ণ মানা হয়েছে? মানা তো হয়নি। আমরা তো দেখেছি অনেক ভোট কর্মী প্রাণ দিয়েছেন তার জন্য। আমরা চাই না যে একটি প্রাণও যাক, ছাত্রছাত্রীদের কারোর প্রাণ যাক, এটা আমরা চাই না। সেই জন্য আগে কোভিড বিদায় করা জরুরি, তারপর পরীক্ষার বিষয়টা হওয়া জরুরি হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। এখন আরেকটি কথা বলে রাখি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে পরীক্ষা নিয়ে যদি স্কুলের শিক্ষকদের উপর আমরা ভরসা না রাখতে পারি, তাহলে যেটা আসছে বিষয় সেটা হচ্ছে যে আমরা যেন দুর্নীতি প্রতিরোধ করার জন্যই বেশি ব্যস্ত হয়ে পড়ছি। এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে দুর্নীতি রোধ করাটা আমাদের আশু কর্তব্য। যদি পরীক্ষা নেওয়াই হয়, যদি নিতেই হয়, তাহলে স্কুল কলেজের ওপরে সেগুলো ছেড়ে দেওয়া ভালো। তারা যেরকম মূল্যায়ন করবেন সেটার উপর ভরসা রেখে এগুলো বোধহয় আমাদের পক্ষে সহজ হবে। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের উপর ভরসা রেখে তাদের উপর ছেড়ে দেওয়া, যে হ্যাঁ তারা একটা যথাযথ মূল্যায়নই করবে। একজন দর্শক বলছেন, আমি জানি না এটা আমি শিক্ষকদের কাছে ফিরে যেতে হয়, পার্থ সম্পল, কারণ আপনাদের মধ্যে কে বলতে পারবেন। উনি বলছেন যে পরীক্ষা বাতিল হওয়া মানেই তারা ক্লাস 12 পাস করছে না ছাত্রছাত্রীরা, তা নয়। এই বছর ফর্মুলা ব্যবহার করা হবে যাতে তাদের স্কুলে তাদের পারফরমেন্সের ভিত্তিতে মার্কশিট দেওয়া হবে। শুধু তো এটাই তো প্রশ্ন যে স্কুলে এমন কিছু পারফরমেন্সের তাদের রেকর্ড করা নেই যার ভিত্তিতে আমরা জানি আলোচনা করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাদের অধীনে যে সমস্ত স্কুল কলেজ, তাদের এমন কিছু গত 2 বছরে মানে 9, 10 বা 11, 12 এমন কিছু তাদের পারফরমেন্স রেকর্ড করা নেই যার ভিত্তিতে মূল্যায়ন করা সম্ভব। তাই কি অলকানন্দা, এটা ঠিক বলছি তো? 2019 পর্যন্ত যেটা পার্থ বলছিল, ফরম্যাটিভ এবং সামেটিভ পরীক্ষা যেভাবে নেওয়া হয় সেভাবে, যদিও আমাদের এই শহরতলি স্কুলগুলোতে এত স্টুডেন্ট যে ফরম্যাটিভ খুব একটা এফেক্টিভ হয় না, ফরম্যাটিভের যে ধরনের কথা বলা হয়েছে, তবুও আমরা চেষ্টা করি। আমাদের রেকর্ড সমস্ত আছে 2019 পর্যন্ত, কিন্তু 20-তে তো কিছুই হলো না, মার্চে লকডাউন হয়ে গেল। তারপরে তো আর এটা সম্ভব হয়নি, ফরম্যাটিভ বা সামেটিভের কোনো প্রশ্নই আসেনি। 2019-এর বেসিসে যদি করা যায় তাহলে সেই স্টুডেন্ট ক্লাস 8-এ পড়তো, তখন তার বেসিসে যদি করা যায় সেটাও হতে পারে। আমার মনে হয় এই সময়টা আমরা যেভাবে চলেছি আমাদের অনেক অ্যাডজাস্ট করতে হবে, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে। মানুষের বেঁচে থাকাটা, সুস্থ থাকাটা সবার আগে, সেই বিষয়টা ভাবতে হবে। তাদের মানসিক স্বাস্থ্য, বাচ্চাদের, বাড়ি লোকের বাবা মা দুজন মারা গেছে বাড়িতে, মানে কোনো কিছুর জন্য কেউ নেই, একা হয়ে গেছে একটা বাচ্চা, তারা কিভাবে পরীক্ষা দেবে? তো কিছু নিয়মের ব্যতিক্রম হোক না। কিন্তু অলকানন্দা, তুমি যেটা বলছো সেটা ঠিকই, এক ধরনের ছাত্রছাত্রীদের সেই সমস্যা দিক থেকে সেটা বড় সমস্যা, কিন্তু এ তো সম্পূর্ণ অন্য মেরুর চিত্র তো আছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সকলের তো এই সমস্যা নয়। এটা তো ঠিকই যে অনেকে উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করছে, ক্লাস 12 এর ক্ষেত্রে অনেকে বাইরের রাজ্যে পড়তে যাবে, সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাবে, হ্যাঁ ধরো IIT তে পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যাবে, মেডিকেলে পড়তে যাবে, তাদের একটা ক্লাস 12 এর পাস করা দরকার আছে, পাস করতে নির্দিষ্ট পার্সেন্টেজে নম্বর পাওয়ার দরকার আছে। এগুলো তো উপকরণীয় নয়, সেগুলো যাদের পরিবারের উপরে বিপর্যয় এসেছে তাদেরও তো আছে সেই দরকারটা। সেটা তো অন্য মেরুতে যাদের সবকিছু ঠিক আছে তাদের ক্ষেত্রে এই প্রয়োজনটা আছে তা তো নয়। তো কাজেই আমরা ফ্লেক্সিবল হই না,
যাদের ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক আছে তারা একভাবে পরীক্ষা দিক, তাদের ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আছে, তাদের অন্য সমস্ত মানসিক স্বাস্থ্য ঠিক আছে, শারীরিকভাবে তারা ঠিক আছে, তারা একভাবে দিক। কিন্তু যেটা মানদণ্ড, যেটা আমার ইভ্যালুয়েশন করার যে প্রক্রিয়াটা, সেটা একটা ইউনিফর্ম, একটা ইউনিভার্সাল একটা কিছু হোক, কিন্তু তার বিভিন্ন মোডে পরীক্ষা হোক। সেইখানে যেন তাকে সুবিধে বা কাউকে মানে ডিপ্রাইভ না করা হয় যে ইনি এই মোডে পরীক্ষা দিয়েছেন সুতরাং তিনি কম নম্বর পাবেন বা এর গ্রেডটা কম পাবেন, এটা যেন না হয়। ওই প্রয়োজনটা আইআইটিতে ভর্তি হওয়ার বা এনআইটিতে ভর্তি হওয়ার বা মেডিকেল পড়ার, তাদের এই প্রয়োজন সবার আছে। যাদের জীবনে বিপর্যয় এসেছে তাদেরও আছে, যাদের সবকিছু স্বাভাবিক আছে তাদেরও আছে। তাহলে তুমি বলছো এমনকি দুভাবে পরীক্ষা না হতে পারে, একটা অনলাইনে পরীক্ষা না হোক? এটা তো তুমি তো মানে আরো অনেক উন্মুক্ত করে দিলে ক্ষেত্রটাকে, আরো অনেক সম্ভাবনা খুলে যায়। পার্থ, তোমার কি মত এই বিষয়ে? আমি তো অলকানন্দার সাথে এই ব্যাপারে একমত, যে ব্যাপারটা ও বলতে চাইছিল যে আমাদের ইভ্যালুয়েশনের যে টুলস গুলো, আমরা যেটা দিয়ে একটি বাচ্চাকে ইভ্যালুয়েট করব, আমরা একটি মাত্র টুল, একটি মাত্র উপাদানের মাধ্যমে তাকে আমরা ইভ্যালুয়েট করি। এগুলো মাল্টিপল মোডে যদি তাকে ইভ্যালুয়েট করা যায়, বিভিন্ন ধরনের, যে সে একটি লিখিত পরীক্ষা দিল 3 ঘন্টা বসে, একমাত্র সেটাই হচ্ছে তার মূল্যায়নের মাধ্যম। এটা যদি না হয়, যদি সে কিছুটা অংশ লিখিত পরীক্ষা দিল, কিছুটা অংশ সে কোনো একটা বিষয়ের ওপর তার স্বাধীনভাবে মত প্রকাশের কোনো একটা জায়গা সেটা সম্পর্কে বললো, এরকম ভাবে অনেক কিছু ভাবা যেতে পারে। মানে যারা 12-এ পড়ছে তাদের জন্য তাদেরকে প্রজেক্টের কথা ভেবেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই ভেবেছে তাদের জন্য ইনভেস্টিগেটরি প্রজেক্ট, যেটা সিবিএসই তেও হয়, প্র্যাকটিক্যাল আছে আরো, ফলে এগুলো করা সম্ভব। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হয় ব্যাপারটা হচ্ছে যে তারা উচ্চশিক্ষায় যারা যেতে চায় তাদের একটা মার্কশিট দরকার, এবং সেই মার্কশিটে সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সেটা উল্লেখ করা দরকার, এবং সেই উল্লেখ করার জন্য আমার কাছে কোনো একটি প্রামাণ্য একটি নথি দরকার, যার ভিত্তিতে সেই নম্বরটি পেয়েছে এটা আমি ঘোষণা করব। এবার এইটা সম্পর্কে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যত তত্ত্ব আছে সমস্ত দিক থেকেই, বা অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন সংক্রান্ত যত তত্ত্ব বিজ্ঞানসম্মত আছে, তার ভিত্তিতে এরকম সম্ভব যে বাচ্চারা তারা কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা বাড়িতে বসে একটি প্রশ্নের উত্তর করবে। এটাতে কিন্তু কোথাও কোনো রকম মূল্যায়নের কোনো রকম যে তার মানে সেটা খারাপ মূল্যায়ন হবে এরকম হওয়ার কিন্তু কথা নয়। হ্যাঁ, এখন এটা ঠিক যে দুর্নীতি, এইখানে দাঁড়িয়ে হয়তো লেখাপড়ার ক্ষেত্রে এখানে একটা দুর্নীতি কিছুটা সুযোগ থাকছে। এখানে হয়তো যার যা লেখার কথা, যে তাকে হয়তো পাশ থেকে কোনো পাড়ার লোক এসে তাকে উত্তরটা লিখে দিচ্ছে, এটা হতে পারে হয়তো, সেটাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আমরা যদি এখানে একটা কাজ করি যে এই পরীক্ষাটা নেওয়া হলো, তাতে তার নম্বরটাও দেখা হলো, এবং সে ক্লাস 8 পর্যন্ত যে পরীক্ষা 2019 পর্যন্ত সে যে পরীক্ষা দিয়েছিল তার রেকর্ডটাও নেওয়া হলো, এই দুটোর সাথে মিলিয়ে মিশিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা নিয়ম বানানো হলো, যার ভিত্তিতে তার একটা মূল্যায়ন করা হলো। এটা হচ্ছে আমার মনে হয় যে খুবই একটা বিজ্ঞানসম্মত পথ হতে পারে, এবং এটা কোনোভাবেই উড়িয়ে দেওয়ার মতো কিছু নয় যে মূল্যায়নই হয়নি, কিছুই জানে না। আমার মনে হয় যেটা বলার কোনো জায়গা আছে। মূল সমস্যাটা যেটা একজন এখানে দর্শক মানে শ্রোতা করেছিলেন, সেটা হচ্ছে যে পড়াশুনোটা কিভাবে তাদেরকে পড়াশুনোর মধ্যে ফিরিয়ে আনা যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের সমাজে একটা এই যে বিভাজন তৈরি হচ্ছে, যে পয়সাওয়ালা মানুষের ছেলেমেয়েরা তারা শিক্ষার সুযোগ পাচ্ছে, গরিব মানুষের ছেলেমেয়েরা তারা শিক্ষার সুযোগ পাচ্ছে না। এই জিনিসটাকে আমরা কিন্তু এইটাকে বন্ধ করবার জন্য সমস্ত বোর্ডগুলো, তাদের যে শিক্ষা দপ্তরগুলো, তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন যে কমিশন হয়েছে তারা কিন্তু প্রচুর সে নিয়ে তত্ত্ব নানা রকম বলে গেছেন, আমরা ভেবেছি। কিন্তু একটা কোভিড এসে এই যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমার ভাই পড়াশোনার দরকার নেই, তুমি যাও সবজি বেচো গিয়ে, এটা হয়েছে বাস্তবে। যে বাচ্চা সে স্কুল থেকে স্কুলে না গিয়ে সে বাড়িতে রাস্তায় গিয়ে সে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছে। এবং আমি সম্প্রতি দ্য টেলিগ্রাফ পত্রিকায় সুকান্ত চৌধুরীর একটি লেখা পড়ে আমি সেটা দেখলাম যে উনি তার একটি স্ট্যাটিস্টিক্স দিয়ে সেটি বুঝিয়েছেন
তো আমার মনে হয় যে এই জায়গাটা আরো আমাদের সিরিয়াসলি ভাবা উচিত, তা নইলে পরে কিন্তু আগামী আরো 2 বছর বাদে আমরা যখন এই ছেলে মেয়েদেরকে যখন আমরা পাবো, তাদেরকে নিয়ে আমরা কি পরিকল্পনা করব, তাদেরকে আমরা কিভাবে ব্যবহার করব, একটি জাতি সে যদি সেটা সম্পর্কে ভেবে উঠতে না পারে, তাহলে পরে তো তার অপদার্থতার আর কোনো সীমা পরিসীমা নেই। কাজেই আমার মনে হয় যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যেটা বলছিলে, সত্যি বলতে কি আজকে সকালেই আমার সঙ্গে প্রফেসর সুকান্ত চৌধুরীর কথা হচ্ছিল এই এই অনুষ্ঠানে। সত্যি বলতে আমি বলছিলাম উনিও যদি থাকেন, উনি বললেন যে না, এই বিষয়টাতে ঠিক উনি খুব ভালো জানেন না বলে থাকতে রাজি হলেন না। উনি ওটা আরো বিস্তারিত আমাকে বলছিলেন যে লেখাটার কথা তুমি বলছিলে কাগজে বেরিয়েছে গতকাল অথবা পরশু পোস্টারি লেখা তার বেরিয়েছে, যে উনি বলছেন যে একটা নতুন বর্ণাশ্রম প্রথা তৈরি হচ্ছে এই ডিজিটাল এই কোভিড এর ফলে শিক্ষার ক্ষেত্রে একটা নতুন বর্ণাশ্রম তৈরি হচ্ছে। এবং উনি জাতীয় শিক্ষানীতির উল্লেখ থেকে উদ্ধৃত করেও দেখাচ্ছেন, এখানে এমন কথাও বলা হয়েছে যে মানে সকলের জন্য সমান মানের শিক্ষার দরকার নেই। মোদ্দা কথাটা হচ্ছে এটাই। কিছু বাচ্চা তারা শ্রমের মূল্য ইত্যাদি, শ্রমের মূল্য বুঝতে শিখুক ছোটবেলা থেকে, এ সমস্ত কথা বলা হয়েছে। এগুলো আমাদের দেশে যেটা আসলে আছে যে বহু মানুষ, এক শ্রেণীর মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, তাদের সেই রকমই রেখে দেওয়ার একটা প্রায় প্রাতিষ্ঠানিক যুক্তি বা প্রাতিষ্ঠানিক একটা ব্যাখ্যা খাড়া করার চেষ্টা করা হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ একমত যে শিক্ষা প্রক্রিয়াটা চালু রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আমরা আলোচনায় আসি। অশোকেন্দু বাবুর কানেকশনটা আবার সমস্যা করছে। এই শম্পা, এই প্রক্রিয়াটা চালু রাখার জন্য কি করা যেতে পারে? পরীক্ষার থেকে আমরা একটু সরে আসি, শিক্ষার সঙ্গে তাদের যুক্ত রাখার জন্য কি করা যেতে পারে? শিক্ষার সঙ্গে যুক্ত রাখার জন্য আমার যেটা মনে হয় যে যদি আমরা অ্যাক্টিভিটি টাস্ক, যেগুলো সরকারি স্কুলের কথাই আমি বলবো, অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো গত বছর দেওয়া শুরু হয়েছিল সেইভাবে যদি আবার সরকার আবার ঘোষণা করেছে আবার অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে পঠন পাঠন ওদের হবে, মানে মিড ডে মিলের সময় গার্জেনরা এসে নিয়ে যাবে, আবার পরের বারে দিয়ে যাবে। তো আমরা আমাদের স্কুলে যেটা করেছিলাম যখন অ্যাক্টিভিটি টাস্কটা বন্ধ হয়ে গেছিল, তারপরেও যেটা করেছিলাম যে পার্টিকুলার যে মিড ডে মিলের দিনে আমাদের শিক্ষিকারা কি করতেন যে প্রশ্ন একটা তৈরি করে ওই দিনে আমরা দিয়ে দিতাম এবং সেই দিনই গার্জেনরা ফেরত দিতেন। সেই দিনই, মানে তারা পরীক্ষার মতন একটা 10 নম্বরের কি 20 নম্বরের একটা ইভ্যালু 10 নম্বর করেই করেছে বেশিরভাগ শিক্ষিকারা, একই রকম এক এক মাসে দিয়ে করে তাদেরকে ইভ্যালুয়েট করা হয়েছে। আর অনলাইনে ক্লাস যারা করতে পেরেছে তাদেরকে করানো হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে। আমার ব্যক্তিগত মত যে এই বাইসাইকেল গ্রান্ট বা শিক্ষাশ্রী, কন্যাশ্রী ইত্যাদির জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হয়, যতদূর যদি সরকারি তরফে সম্ভব হয় যে সব স্টুডেন্টদের একটা করে, যদি এখন তো যা অবস্থা যাচ্ছে ভার্চুয়াল মোডের দিকেই আমরা ক্রমশ এগোচ্ছি, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকেই, তো যদি এই কোভিড পরিস্থিতি চলতেই থাকে, আমরা যদি সরাসরি বাচ্চাদের স্কুল রুম অ্যাটমসফিয়ারে যদি না পাই, তো আমাদের তো তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে চলবে না, তাদের সাথে যোগাযোগ তো আমাদের রেখে চলতে হবে। তো তাদেরকে যদি একটা করে ফোন যদি সম্ভব হয়, এটা যে কম্পোজিট গ্রান্ট থেকে বা যেভাবে গ্রান্টটা বাড়িয়ে যে প্রত্যেককে একটা করে ফোনের ফেসিলিটি দেওয়া হোক, অনলাইনে অন্তত ক্লাসটা তাদের যাতে করানো যায় সমস্ত স্টুডেন্টকে, তাহলে এই বিভাজনটা দূর হতে পারে বলে আমার মনে হয়েছে। আর যতটা সম্ভব মানে ওই অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে মাসে মাসে তাদের পরীক্ষা নেওয়া বা তাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো জমা নেওয়া, এইভাবে যোগাযোগ করা। মানে এখন তো কারোর বাড়ি বাড়ি গিয়েও টিচারদের পক্ষেও সম্ভব না, টিচারদেরও স্কুলে আসা সম্ভব না, স্টুডেন্টদেরও আনানো সম্ভব না। এই ভার্চুয়াল মেথডেই এখন যতটা সম্ভব, যতদিন আমাদের এই কোভিড পরিস্থিতি চলবে, এইভাবে যদি পঠন পাঠনটা তাদেরকে মানে স্কুল ছুটের হাত থেকে বা তাদের এই পড়াশুনোর প্রতি তাদের একটা যে অনীহা এসে যাচ্ছে সেটার থেকে তাদের যাতে ফিরিয়ে আনা যায়, স্কুল পঠন পাঠনের মধ্যে তাদের জীবন, মানে পঠন পাঠনের মধ্যে দিয়ে তাদের একটা খোঁজ খবরও নেওয়া, যোগাযোগ রাখা, এগুলো যদি আমরা করতে পারি। মূল্যায়ন, হ্যাঁ, মানে সেটাও তো এক ধরনের, সেটা যদি চালু হয় তাহলে তো এক ধরনের একেবারে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন সেটা হতেই থাকবে। সেই সংযোগের মাধ্যমেই তো আসলে সেটাই যদি করা যেতে পারে। সরকারি তরফে তো খরচ অনেকই হয়, তাহলে সেইগুলো সব বন্ধ করে যদি এখন তো কন্যাশ্রীর জন্য টাকা দেওয়ার থেকে বা বাইসাইকেল গ্রান্টে সাইকেল দেওয়ার থেকে আমার মনে হয় একটা করে যদি স্টুডেন্টদের সম্ভব হয় সরকারি তরফে,
তাহলে একটা মোড অফ তাদের সাথে যোগাযোগ হবে থাকবে। হুম 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 হুম। পার্থ, এই ধরনের স্কুলের সম্পর্কে মানে সাধারণ ছাত্রছাত্রী যেখানে পড়াশোনা করে সেই ধরনের ক্ষেত্রে কি সমাধান হতে পারে, যেটা মানে শিক্ষাটা হ্যাঁ, চালু রাখা একটু আমরা জোর দিই। আমি আমি এ প্রসঙ্গে আমার একটা সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতা এখানে আমি সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে হাওড়াতে একটি যে মাইগ্রেন্ট লেবারার, মুসলিম লেবারারদের একটা জায়গা টিকিয়াপাড়ায়, সেখানে একটি স্কুল তৈরি করেছেন। এরকমই একজন মাইগ্রেন্ট লেবারার মামুন আক্তার বলে তিনি একটি স্কুল বানিয়েছেন। সেখানে এটি বেসিক্যালি এনজিও ধরনের স্কুল, বিভিন্ন অনুদানের ভিত্তিতে এই স্কুলটা চলে। তো সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমার মাঝে মধ্যে যোগাযোগ আমার থাকে, এবং আমি কিভাবে তাদের বাচ্চাদেরকে ভালো পড়ানো যায় সেই নিয়ে আমি খুব রেগুলার বেসিসে তাদের সঙ্গে আমি কথাবার্তা বলি। তো সেখানে যখন আমরা এটা জানতে পারলাম যে অধিকাংশ বাচ্চার কাছেই এই ধরনের কোনো ডিভাইস নেই এবং ইন্টারনেট কানেকশনটাও তারা পায় না, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের যে ধরনের পঠন পাঠনের সিস্টেম আছে তাতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং প্রজেক্টস, কেস স্টাডি ইত্যাদি নানা রকম সমস্ত উপায় তাদের আছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জায়গায়। তো সেগুলোকে যদি ঠিকভাবে তার প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে একটু যুক্ত করে যদি তাকে কিছু প্রজেক্ট সেট করা যায়, তো সেটা টিচারদের কাছে রাখা হয়েছিল। তো টিচাররা খুব সুন্দরভাবে প্রচুর এরকম প্রজেক্টস তারা ডিজাইন করেছিলেন। আমাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে যে প্রজেক্টসগুলো করবার জন্য তাকে দোকান থেকে কিছু কিনতে হবে না, যে প্রজেক্টসগুলো সে বাড়িতে তার কোন সময় তার মা রান্না করছেন তাকে সাহায্য করার মধ্যে দিয়ে করতে পারে, তার বাবা হয়তো কোথাও কাজ করছেন সেই কাজে তাকে সাহায্য করার মধ্যে দিয়ে সে করতে পারে, এবং সেইগুলোর সংক্রান্ত তার যাবতীয় যা তথ্য এবং কাগজপত্র সেগুলো সে স্কুলে এসে মিড ডে মিলের সময় জমা দেবে। এবং এর ভিত্তিতে তাদের একটা মূল্যায়ন করা হয়েছিল, সেই মূল্যায়নটা খুবই সফল হয়েছিল। তো আমার এবং এই পুরো ব্যাপারটা আবার দেখভাল করছিলেন আরো শিক্ষাবিদদের একটা দল, তারাও এটাকে খুবই সেখানেও তারা খুবই কি বলবো সন্তুষ্ট হয়েছিল। তো এখন এটার ব্যাপারটা হচ্ছে কি, এর জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, এর জন্য একটা প্রশিক্ষণ দরকার। এবং আমাদের রাজ্যের এই যে বিভিন্ন ধরনের যে আধুনিক শিক্ষা কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমি নিজে প্রতিটি ট্রাস্টের হয়ে একটি কাজ করতে গিয়ে আমি দেখেছি যে ওখানে যারা পড়াচ্ছেন এলিমেন্টারি লেভেলে, তারা সরকারি যে একটি বই আছে এটিতে কি কথা বলা আছে তারা জানেনি না, তারা দেখেনি। এটা আমার খুবই অবাক লেগেছে। যেমন লসাগু গসাগু শেখানোর জন্য এবং গুণিতক গুণনীয়ক শেখানোর জন্য সেখানে একটি গ্রিড সিস্টেম, একটি কার্ড পদ্ধতির মাধ্যমে অপূর্বভাবে সেই বইতে লেখা আছে। হ্যাঁ, সেটা বাচ্চাদের দেখালে তারা খুব ভালো শিখতে পারে। কিন্তু সেটাকে আমি যাদের সঙ্গে ডিল করছিলাম 50-60 জন শিক্ষক শিক্ষিকা, তারা এই ধরনের স্কুল পড়ান, কিন্তু তারা অবাক হচ্ছেন যে এরকম আছে নাকি। আমার মনে হয় যে এখানে আমাদের দিক থেকেও আরেকটু কয়েক পা এগোতে হবে, যে কোথাও যদি আমি দেখি যে কোনো একটা এমন কিছু পদ্ধতি শিক্ষাবিদরা বলছেন যেটাতে বাচ্চারা খেলার ছলে শিখতে পারবে, তো সেইগুলোকে তাদের হাতে পৌঁছে দেওয়া বা তাদেরকে তার মধ্যে সংযুক্ত করার জন্য একটা সদিচ্ছা, এটাও আমাদের দিক থেকে থাকার প্রয়োজন আছে। ফলে আমার মনে হয় যে আপাতত বাচ্চাদেরকে যেটা শম্পা বলছিলেন সেই পথটা একটা ভালো পথ হতে পারে, যে অ্যাক্টিভিটি টাস্ক এগুলো তাদেরকে দেওয়া এবং তারা সেগুলো ফেরত দেবে, সেগুলো দেখা এবং তার ফার্দার তাকে কিছু নির্দেশিকা দেওয়া খুব সহজ বাংলায় লিখে। ফলে এটা একটা পদ্ধতি হতে পারে। আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ। অশোকেন্দ্র বাবু, আমরা আবার আপনার সঙ্গে যোগাযোগটা বোধহয় স্থাপন করতে পেরেছি। যেটা নিয়ে আমরা আলোচনায় চলে এলাম, পরীক্ষার থেকে আলোচনা শুরু করে আমরা গড়িয়ে গড়িয়ে চলে এলাম। পরীক্ষার থেকে বড় হচ্ছে লেখাপড়াটা কোনো মতে চালু করে যাওয়া, চালু রেখে যাওয়া, এবং যে সমস্ত ছেলেমেয়েরা বিশেষ করে একটু প্রান্তিক জায়গায় আছে, একটু অসুবিধাজনক জায়গায় আছে, তাদের ক্ষেত্রে শিক্ষার সঙ্গে তাদের সংযোগটা বজায় রাখা এই কোভিড পরিস্থিতিতে সেটা কিভাবে সম্ভব, সেটা কতটা গুরুত্ব পাচ্ছে আপনার মনে হচ্ছে সরকারি ভাবনা চিন্তা? অশোকান্ত বাবু শোনা যাচ্ছে? আপনাকে জিজ্ঞেস করছি। আমার মনে হয় না ওনার অডিওটা আমরা এখনো পাচ্ছি না।
আমরা ওনার অডিওটা এখনো পাচ্ছি না, ওনার সাথে কথা বলা যাচ্ছে না। অলক্রান্ত একই প্রশ্ন তোমাকে করছি, হ্যাঁ, সেটা আমি একটা কথা বলতে চাই এই মানে পড়াশুনো চালিয়ে যাওয়া নিয়ে। যে পাঠ্য কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের বইগুলোর কথা। সত্যি বইগুলো হচ্ছে মানে যারা এই বইগুলোকে স্টাডি করেছে না ঠিক করে জানে যে এটা হচ্ছে একটা ম্যানুয়াল টাইপের, মানে একটা সাবজেক্ট পড়ানোর একটা ম্যানুয়াল। মানে আমি বইগুলো দেখে একদম সত্যি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে 5 যেভাবে শুরু হয়েছে, 5-এ বিজ্ঞান এবং অঙ্ক করানোর যে অ্যাপ্রোচ গুলো, যেগুলো আমরা ভীষণ মনে হয় যে এই বইগুলো আমরা মিস করেছি। তো সেইখানে যা যা অ্যাক্টিভিটির কথা আছে সেইগুলোও যদি আমরা সব সময় লিখে নয়, মানে এমনিতেই তো এই যে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকা বা ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা, কজনের আর ল্যাপটপ আছে, ফোনের দিকেই তাকিয়ে থাকে বেশিরভাগ। এবার সেটাতে একটা কিন্তু ক্লান্তি আসে। তারপরে আবার লেখা, এই অ্যাক্টিভিটি প্রত্যেক মাসে গাদা গাদা লেখার কাজ না দিয়ে যদি তাতে কিছু অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, তুমি ছোট্ট একটা একটা সিড, একটা বীজ তুমি মাটিতে পুঁতলে দেখো তো সেটাতে চারা বেরোয় কিনা। বা তুমি একটা নিজের বাড়িতে একটা ব্যালেন্স তৈরি করলে, সেটাতে তুমি দেখো যে একটা মোমবাতি প্রথমে জ্বালানোর আগে একটা নতুন মোমবাতি কিনে আর জ্বালানোর পরে গলা মোমবাতিটা, তাদের দুটোর কি তোমার ভর এক হচ্ছে? এই ধরনের জিনিসগুলো, বা অঙ্কের অনেকগুলো ছোট ছোট গেম, তারপরে পাজল তৈরি করে টিচাররা দিতে পারেন। এইগুলো কিন্তু একটা অ্যাক্টিভিটি হয়, এবং সেই সময় বাচ্চাটা কিন্তু সত্যি তো তাদের বন্ধুদের সাথে দেখা হয় না, টিফিন শেয়ার হয় না, দুষ্টুমি করে না, ছোটাছুটি করে না, বাড়িতে বসে অন্তত কিছু তাদের এনজয় করে। সত্যি তো লেখাপড়ার মধ্যে লেখাটা কতজন আর এনজয় করে, কিন্তু এই যে অ্যাক্টিভিটি গুলো যেগুলো হাতে কলমে, যেটা সে পাঠ্য বলছিলেন যে বাবাকে হেল্প করতে পারে, মাকে হেল্প করতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু তার আনন্দগুলোকেও সে ওই কাজের থেকে নিতে পারে। এই পাজল তৈরি করা, তারপরে সে কিছু নিজে পাজল তৈরি করে পাঠালো, হয়তো প্রথমে সেটা খুব মানে একটা অর্থহীন একটা জিনিস হলো হোক না, তারপরে এরকম ভাবে করতে করতেই সে শিখবে। বা আমাদের টিচাররা যদি কিছু গেম ডিজাইন করেন, বা এই যে ফোন, যেটা সম্পাদি বলছিলেন যে একটা ফোন যদি সত্যি তাদের প্রোভাইড করা যায়, তাহলে সেখানে অনেক ভালো ভালো চার্লি চ্যাপলিনের বিভিন্ন ফিল্ম আছে, সেগুলো তারা দেখতে পারে। কিছুদিন আগে আমাদের স্কুলের একটা মেয়েরা একটা আইলিড বলে একটি সংস্থা আছে, তারা খুবই ভালো কাজ করেন, তাদের সঙ্গে একটা কম্পিটিশনে গেছে। কিন্তু সেই কম্পিটিশনে গিয়ে আমি দেখলাম সত্যজিৎ রায় সম্পর্কে কম্পিটিশন, তারা অনেক ফিল্ম দেখেনি, মানে ভালো ভালো যুগান্তকারী ফিল্ম তারা দেখেনি। তো সেই জিনিসগুলো তারা মিস করেছে। তো এই সমস্ত ফিল্মগুলো আমরা দেখাতে পারি। আজকাল বই পড়ার অভ্যেস কমে গেছে, গল্প পড়ানো, এই যে সবসময় আমরা অনলাইনে পড়াচ্ছি না পড়িয়ে কিছু গল্পের বই সেটা পড়ানো, বা তাদের দিয়ে পড়ানো, নিজেরা পড়ে গল্পটা বলা, এই ধরনের জিনিসগুলো করা যেতে পারে। সবসময় শুধু বইয়েরটা পড়তে হবে এমনও নয়, তাহলে ওদের পক্ষে একটু এনজয়েবল হয় আর কি। নিশ্চয়ই, কারণ অনলাইনে কিন্তু ফাঁকি মারার সুযোগ আছে অনেক। টিচারদের ফাঁকি মারার অনেক সুযোগ আছে, টিচাররা খুব ফাঁকি মারছে। আমাদের সময় ফুরিয়ে আসে, আমরা সিরিয়াস টোনে যেটা আমরা শেষ করতে চাই সেটা হচ্ছে যে যে আলোচনাটা আমরা করলাম তার থেকে একটা জিনিস বেরিয়ে আসে যে কোন রকমের শিক্ষকদের সকলেই বলছেন, শিক্ষাবিদ দশকেন্দু বাবু পরে সমর্থনই করলেন যে হ্যাঁ, কোনো না কোনো একটা মূল্যায়ন অবশ্যই হওয়া উচিত, এবং সেটা প্রথাগত যেভাবে হয় কাগজে কলমে লিখে মূল্যায়ন হলেই ভালো, কিন্তু একই সঙ্গে নানা ধরনের মূল্যায়ন ব্যবস্থা চলতে পারে, যে নিজের স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা তারাও মূল্যায়ন করতে পারে ছাত্রছাত্রী, তাতেও অসুবিধা কিছু নেই। এবং পার্থ যেটা খুব জোর দিয়ে বললেন, আমিও তার সঙ্গে একমত, যেমন সারা পৃথিবীর মধ্যে ভারত, তেমনি সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষার মান এখনো যথেষ্ট উন্নত, এবং ঘটনাকারও যথেষ্ট কারণ আছে, কোনো না কোনো একটা মূল্যায়ন হতেই পারে, এবং সেটা নিশ্চয়ই হবে বলে আমরা আশা করব। সরকার কি সিদ্ধান্ত নেয় আমাদের এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম ইনোভেশন, নতুন ভাবনা চিন্তার সুযোগ আছে, শিক্ষক শিক্ষিকারা সেটা করছেন, তার প্রমাণ আমরা এই অনুষ্ঠানে পেলাম। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, দর্শকদেরও ধন্যবাদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর এই অনুষ্ঠানটা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, ফোর্থ পিলার উইথ দ্য পিপল ইউটিউব চ্যানেলে।